এফটিপি বিষয়টা বলে ফেলি। হ্যাঁ, এফটিপি বিষয়টা আপনাদেরকে হচ্ছে সবাইকে একটা এফটিপি অ্যাকাউন্ট দেওয়া হবে এবং শুধুমাত্র এইচটিএমএল এর কাজ আপনাদের করা প্রজেক্ট গুলাকে জমা দিতে পারবেন ওখানে। কোনো রকমের পিএইচডি ফাইল বা এমন কিছু জমা দেওয়ার দরকার নেই, কারণ আপনাদের প্রত্যেককে 20 এমবি করে ওয়েব স্পেস দেওয়া হবে, 20 এমবি করে। তো এটা কমপ্লিট হলে যদি কোনো সময় যদি ফাইল আপলোড না হয় তাহলে গ্রুপে জানাবেন, সেক্ষেত্রে আমরা আবার বাড়ায় দিব। ঠিক আছে? তো কিভাবে এফটিপি ইউজ করতে হয়, প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলে লিখবেন ফাইলজিলা, দেন filezilla.org, filezilla-project.org। ঠিক আছে? এখান থেকে জাস্ট ডাউনলোড। ঠিক আছে? আপনারা অ্যাকচুয়ালি যার কম্পিউটার যত বিটের ঠিক তত বিটের সফটওয়্যারটা ডাউনলোড করবেন। আর এখান থেকে ডাউনলোড না করে এখানে বলছে হচ্ছে ডাউনলোড নাও সোর্স ফোর্স, এরা হচ্ছে আরেকটা মিরর সাইটে নিয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে বলবে। তো এটা অ্যাকচুয়ালি ভালো ওয়ে না, আপনারা এখান থেকে করবেন শো এডিশনাল ডাউনলোড অপশন, দেন আপনাকে সরাসরি কিছু ডাউনলোড লিঙ্ক দেখাবে প্রত্যেকটা ভার্সন বা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে কোন কোন ভার্সনটা আছে। এখান থেকে জাস্ট exe ফাইলটা ডাউনলোড করবেন। ঠিক আছে? ডাউনলোড করার পর অবশ্যই প্রত্যেকটা সফটওয়্যারের মতো যেভাবে ইনস্টল করা দরকার ওভাবে ইনস্টল করবেন, কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সার্ভার কানেক্টেড, ক্লায়েন্ট সার্ভার কানেক্ট করার জন্য। ঠিক আছে? আমরা যে ক্লায়েন্ট সার্ভারটা দিব আপনাদেরকে সবাইকে এফটিপি অ্যাকাউন্ট দিব। ফাইল প্রোটোকল ট্রান্সফার, এটা কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি মিন্স হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আই মিন সার্ভারের সাথে আপনার পিসি কে কানেক্ট করার জন্য এই সফটওয়্যারটা লাগবে। ঠিক আছে? এবং অথবা এটা বলতে পারেন লাইভ সার্ভারে কাজ করার জন্য, আমরা তো লোকালে কাজ করি, লাইভ সার্ভারে কাজ করার জন্য ফাইলজিলা লাগে। ঠিক আছে? তো লাইভ সার্ভারে কাজ করার বিষয়টা আমি পরে বলছি, এইটুকু লিখেছেন সবাই? ওকে, ফাইন। এরপর জাস্ট ইনস্টল করার পর ফাইলজিলা ওপেন করবেন। এখানে এটা অ্যাকচুয়ালি নতুন ভার্সন আপডেট চাচ্ছে, আমি নতুন ভার্সনটা আপডেট করে ফেলি। ওকে, এই হচ্ছে ফাইলজিলা। ঠিক আছে? সো এটা হচ্ছে কুইক ফর্ম, আই মিন কুইক কানেক্টের ফর্ম। তো আমরা যেভাবে কানেক্ট করব, আমরা যেভাবে সার্ভারের সাথে কানেক্ট হব সেটা হচ্ছে ফাইল থেকে সাইট ম্যানেজার, ফাইল থেকে সাইট ম্যানেজার। দেন এখানে অবশ্যই আপনার জাস্ট আপনার দুইটা আইডি অথবা কিছুই থাকবে না, অ্যাকচুয়ালি নর্মালি কি কিছু থাকবে না, আপনি নতুন নিউ সাইট করে আপনারটা সেভ করে নেবেন। যেমন আমি একজনের করে নিলাম 225159। আমি নিউ সাইট, আপনার আইডি যে কোনো একজনের আইডি, দেন এখানে হোস্ট, হোস্ট হচ্ছে rfpractice.com, এটা হচ্ছে হোস্ট। প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে এনক্রিপশন, এনক্রিপশন থেকে অবশ্যই অনলি ইউজ প্লেন এফটিপি ইনসিকিউর। ঠিক আছে? অনলি ইউজ প্লেন এফটিপি, অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে ইনসিকিউর না, আমাদের সার্ভারটার ক্ষেত্রে ইনসিকিউর, কারণ আমরা অনেক ওল্ড সার্ভার ইউজ করতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে লগইন টাইপ নরমাল, দেন আপনার ইউজার নেম, আপনাকে মেইলে যে ইউজার নেম দেওয়া হবে সেটা, যেমন সেটা হবে এমন আপনাদের আইডি @rfpractice.com। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, এন্ড আমরা যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা, এটা করার পর ওকে দিয়ে সেভ করে নেবেন। এটা আপনার সাইট ম্যানেজারে সেভ করা আছে, এই যে জাস্ট তীর চিহ্নে ক্লিক করেন, আপনার যতগুলো সাইট সেভ করা থাকবে ততগুলো এখানে থাকবে। তখন এরপর থেকে আপনাকে আর বারবার এটা করতে হবে না, জাস্ট ক্লিক করলেই আপনার সাইটে কি লগ ইন হবে। ঠিক আছে? এই যে লগ ইন হয়েছে, এবং আমি তার ইন্টারফেস সম্পর্কে বলি। এটা হচ্ছে আপনার লোকাল সাইট, এটা হচ্ছে রিমোট সাইট। লোকাল সাইট বলতে আপনার কম্পিউটার, এন্ড রিমোট সাইট বলতে সার্ভারের যেই ফোল্ডারটা আপনাকে দেওয়া হয়েছে সেটা।
এটা হচ্ছে সেই ফোল্ডারটা, এন্ড যতগুলো ফাইল এখানে থাকবে ততগুলো ফাইল এখানে শো করবে। এনিওয়ে, এখন কিভাবে আপনারা আপনাদের কাজগুলো জমা দিবেন, যেমন আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেই প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট 1। অবশ্যই কোনো স্পেস থাকবে না ফোল্ডারের নামের মধ্যে, আপনি এইভাবে দেন প্রজেক্ট 1। ঠিক আছে, আচ্ছা নামটা চেঞ্জ হচ্ছে না কারণ আমি ওপেন করে যাচ্ছি। প্রজেক্ট 1। আচ্ছা দেখ, সমস্যা নেই, এটা ফাইল জেলা আবার অফ করতে হবে, আই মিন ব্রাউজার। এনিওয়ে, এটা হচ্ছে আমার কি প্রজেক্ট 1, অথবা আমরা এভাবে করতে পারি, এখানেই একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। রাইট বাটন, ক্রিয়েট ডিরেক্টরি, প্রজেক্ট -1। এই ফোল্ডারে আমরা আমাদের ফাইলগুলো কি টেনে এনে জাস্ট ছেড়ে দিব। ডাবল ক্লিক করে ওপেন করার পর জাস্ট টেনে এনে ছেড়ে দিব, আমাদের কি ফাইলগুলো সার্ভারে আপলোড হয়ে যাবে। এখন আমরা এই লিঙ্কটা কি করতে পারবো, গ্রুপে শেয়ার করতে পারবো। গ্রুপে আর ফাইল আপলোড করার কোনো দরকার পড়বে না। গ্রুপে আপনাদের কি রকম লিঙ্ক হবে, গ্রুপে আপনাদের যে লিঙ্কটা হবে, আপনাদের এই সাইটের যে লিঙ্কটা হবে সেটা হচ্ছে rrpractice.com/progressive/ আপনার আইডি bf2259। ঠিক আছে, এখানে এন্টার করলে আপনি যতগুলো ফোল্ডার আপলোড করেছেন ততগুলো ফোল্ডার শো করবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ফোল্ডারে আপনার ওয়েবসাইটটা কি করবে, শো করবে। লিঙ্কটা কিরকম, rrpractice.com/progressive/ আপনার আইডি / আপনার প্রজেক্টের নাম, ফোল্ডার নেম। ঠিক আছে, আপনি যে লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন, যে ফোল্ডারটা শেয়ার করতে চাচ্ছেন, সেই ফোল্ডারের নামটা। এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের লিঙ্ক। সবার ক্লিয়ার এফটিপি বিষয়টা? এটাকে পুরো কাজটাকে এমনিতে নরমালি হোস্টিং বলা হয়, কিন্তু আমরা কোনো cPanel কিছু দিচ্ছি না, আমরা জাস্ট এফটিপি দিচ্ছি। ঠিক আছে, সবার সবার ডাটা একই হোস্টে থাকবে, আপনাদের সবাইকে আলাদা আলাদা করে ফোল্ডার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এনিওয়ে এখানে দেখলে বুঝতে পারবেন যে সবার আলাদা আলাদা ফোল্ডার সবগুলো আছে। ঠিক আছে, কিন্তু কেউ কারো কাজ এডিট করতে পারবে না, কেউ কারো কাজ কিছু করতে পারবে না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, হ্যাঁ দেখতে পারবে নরমালি, কিছুই করতে পারবে না। কারণ শুধুমাত্র আপনার আইডিতে, আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র আপনার ফোল্ডারটাই অ্যাক্সেস করার অনুমতি দেওয়া আছে। ঠিক আছে, এনিওয়ে ফাইন। এটা হচ্ছে এফটিপির বিষয়। অ্যাকচুয়ালি এফটিপির বিষয়ে আরেকটু অ্যাডভান্স, যদি অনলাইন সার্ভারে কাজ করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল জেলা এডিট থেকে সেটিংস। হ্যাঁ, ফার্স্ট সেটিংস হচ্ছে আপনার ফাইল টাইপস, এটাকে বাইনারি করে রাখবেন। হ্যাঁ, দেন এডিটিং, অবশ্যই আপনি ব্র্যাকেটস যেহেতু ইউজ করবেন, আপনার ইউজ কাস্টম এডিটর ব্র্যাকেটস। তারপর জাস্ট এখান থেকে এডিট ওপেন করলেই সরাসরি এটা কি ব্র্যাকেটসে ওপেন হবে। তো আমি এখান থেকে যেটা এডিট করব সেটা আমি সরাসরি চেঞ্জ করতে পারবো। লাইক যেমন আমি চেঞ্জ করছি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের কি চেঞ্জ করছি, সাপোজ এই টেক্সটটা চেঞ্জ করব। হ্যাঁ, আমি সরাসরি জাস্ট কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে যখন আমি ফাইল জেলা ওপেন করব আমাকে ফাইল চেঞ্জের একটা অপশন শো করবে। ইয়েস, ঠিক আছে, অটোমেটিকলি কি সার্ভার চেঞ্জ। এনিওয়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিমোট ওয়ার্ক এটাকে বলা হয়। হ্যাঁ, তো আমরা সরাসরি সার্ভারে কাজ করতে গেলে এই ফাইল জেলার মাধ্যমে কাজ করতে হবে। এনিওয়ে এটা হলো ফাইল জেলার বিষয়। আপনাদেরকে সবাইকে আপনাদের ইমেইলে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনারা এখন থেকে এটার মাধ্যমে আপনারা কাজগুলো জমা দিবেন। যাই হোক, আমরা আমাদের নিয়মিত ক্লাসে চলে আসি। আমাদের ক্লাস 5 আছে এবং এটা হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা এইটুক পর্যন্ত করেছিলাম, হেডার অংশ এবং ব্যানার অংশ, স্লাইডার অংশ। এরপর
আমাদের কি করতে হবে, নিচেগুলো পোর্টফোলিও অংশ, আমরা পিএইচডিটা ওপেন করি। পিএইচডিটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা একটা শর্টিং প্লাগইনের মাধ্যমে করা হয়। শর্টিং প্লাগইন, দ্যাট মিন্স এখানে একটা মেনু দেওয়া আছে, অল ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন। আর এগুলো হচ্ছে আমার কি ওয়ার্ক লিস্ট, আমি কি কি কাজ করেছি সেগুলো। এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজগুলো আছে, যেহেতু অল ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে, আই মিন প্রত্যেকটা ক্যাটাগরির আইটেমগুলো এখানে শো করছে। নরমালি এটার বিহেভ যেটা হবে সেটা হচ্ছে আমি যেই ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরির আইটেমগুলো শো করবে, ঠিক আছে। এখানে সেই বিহেভটা হবে। আমরা আপাতত যে করে কোনো কাজই করব না, আমরা এই স্টাইলটা করে রাখবো, যে করে কাজটা পরে করবো, হ্যাঁ। যেহেতু আমরা এখনো যে করে বেসিক সম্পর্কে কিছু জানি না, তবে আমি বলে রাখতেছি এই কাজটা অ্যাকচুয়ালি কোন প্লাগইন দিয়ে করা হয়। এই ক্লাস এই কাজটা যে প্লাগইন দিয়ে করা হয় সেটা হচ্ছে মিক্স সেটআপ অথবা আইসোটপ, অথবা আপনি যদি জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্স হন তাহলে নিজেই একটা প্লাগইন তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখেন মিক্স সেটআপের কাজ, জাস্ট একটা মেনু তৈরি করা আছে, আমার সেই ক্যাটাগরি অনুযায়ী আমার আইটেমগুলো কি হচ্ছে, শর্টিং হচ্ছে, ফিল্টারিং হচ্ছে, এটা হচ্ছে বিষয়। আইসোটপের বিষয়টাও সেম, দুইটাই একই কাজ করে। আর অ্যাকচুয়ালি দুইটাই কোনো কমার্শিয়াল প্রজেক্টে ইউজ করা যাবে না ফ্রিলি, আপনাকে লাইসেন্স কিনে নিতে হবে, ঠিক আছে। এদের লাইসেন্স কিনে নিতে হবে, দুইটাই কমার্শিয়াল প্রজেক্টে ইউজ করা যাবে না, তবে পোর্টফোলিও বা আপনার নন কমার্শিয়াল নন প্রফিট সাইটে করা যাবে, ঠিক আছে। এনিওয়ে আমরা এখানে সেই স্টাইলটা করে ফেলি, এই স্টাইলটা, ঠিক আছে। সো আমরা এটার জন্য মার্কআপ যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, প্রথমে এরিয়ার দুই পাশে আমার প্যাডিং আছে, ঠিক আছে। পোর্টফোলিও এরিয়া, padding top bottom 40 pixel, left right 0 pixel, and section title text line center, কিসের জন্য, কারণ আমার সেকশনের টাইটেল গুলো কি সেন্টার থাকবে। আমি ফন্ট সাইজ বাকি সব নিয়ে আসি। রেগুলার 28, কালার হচ্ছে 444, রেগুলার 16 444, anyway কালার 444, H1P, সিক্সটিন পিক্সেল এবং 28 পিক্সেল, ফাইন। এটা হলো আমার সেকশন টাইটেল, এবং সেকশন টাইটেলের নিচে একটু মার্জিন বটম আমরা দিয়ে দেই, যেমন এটুকু। এটা আমরা মার্জিন বটন হিসেবে নিতে পারি কত, 37, মার্জিন বটম 37 পিক্সেল। এবার আসি মেনুটা, পোর্টফোলিও, তার মধ্যে কি আছে, ইউএল আছে, পোর্টফোলিও ইউএল। ওকে, পোর্টফোলিও ক্লাসটা আমি নিলাম ইউএল।
তার মধ্যে এলআই আছে। আর এলআই থেকে আমরা কোনো এ বা কিছু না, আমরা কিছুই করিনি, ঠিক আছে। এনিওয়ে আমরা ইউএল এর লিস্ট স্টাইল না, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। যদিও বা মার্জিন এবং প্যাডিং আমরা উপরে একদম উপরে একটা সর্বজনীন স্টাইল দিয়েছিলাম, এটার ক্ষেত্রে পেয়ে গেছে, তারপরও দিয়ে দিলাম মার্জিন 0, প্যাডিং 0। এলআই কে করলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 8 পিক্সেল 6 পিক্সেল। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ইউএল কি হবে, টেক্সট লাইন, টেক্সট লাইন সেন্টার ফাইন। এলআই, এলআই এর মধ্যে কি দুইটা এলআই এর মধ্যে অবশ্যই অনেক দূরত্ব আছে, প্রায় 10 পিক্সেল মতো অথবা 15 পিক্সেল, ঠিক আছে। মার্জিন লেফট অথবা রাইট, আমি যে কোনো একটা দিতে পারি, যেমন রাইট দিলাম 15 পিক্সেল, কিন্তু তারপরেও সে কি সেন্টার থেকে কিছুটা সরে আসবে। অ্যাকচুয়ালি বিষয়টা এমন যে মনে করেন আমার একটা ডিপ এবং তার মধ্যে কি আছে আরেকটা ডিপ আছে, এই ডিপের সেন্টার হচ্ছে কি এটা, ঠিক আছে। এই ডিপের সেন্টার হচ্ছে এটা। এখন আমি যখন একে কি করব, মার্জিন রাইট করব, সাপোজ মার্জিন রাইট, এই ডিপটা নরমালি শুরু হয়েছে এখান থেকে, মার্জিন রাইট এটা, এবং এরকম করতে করতে লাস্টেরটা গিয়ে কি মার্জিন রাইট পাবে এবং সে কি লেফটের দিকে সরে আসবে কিছুটা। তো এটাকে নরমালি সেন্টার করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যাকে মার্জিন রাইট দিব তার প্যারেন্টকে সেটা মাইনাস করতে হবে, তাহলে সে প্রপারলি সেন্টার থাকবে, ঠিক আছে। সো ইউএল মার্জিন রাইট মাইনাস 10 পিক্সেল, ঠিক আছে। এখন হচ্ছে প্রপার সেন্টার। এনিওয়ে আমরা এটা যুক্ত করি, মার্জিন রাইট মাইনাস 10 পিক্সেল। এরপর ইউএল এর মার্জিন বটম হবে 25 পিক্সেল, ঠিক আছে। এবার আমার কন্টেন্ট, আমার এটাকে সাজাতে হবে। আচ্ছা বলেন, এখানে পেইন্টে এঁকে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে তো একটু সম্ভব না। বিষয়টা হচ্ছে আমার, সাপোজ এটা হচ্ছে আমার প্যারেন্ট, আই মিন আমার একটা ডিভ যার উইডথ হচ্ছে এত, এন্ড আমি একটা ইউএল অঙ্কন করি, ইউএলটা হচ্ছে কি এটা, দিস ওয়ান মাই ইউএল, এন্ড এটা হচ্ছে আমার এলআই। এরকম আছে, এরকম অনেকগুলা, সাপোজ অনেকগুলা এলআই আছে। এখন প্রত্যেকটা এলআই এভাবে পাশাপাশি থাকবে না, প্রত্যেকটা এলআই কি পাশাপাশি থাকবে। যখন মার্জিন রাইট হবো, আমি একে বলেছি টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে, প্রত্যেকটাকে বলেছি টেক্সট লাইন সেন্টার, সো তারা সেন্টার থাকবে। এখন আমি যখন একে মার্জিন রাইট দিব, সে সেন্টার থেকে রাইট সরে আসবে না, সরে তো আসবে। এখন আমি যদি তার প্যারেন্টকে বলি, সে সরে আসলো এইটুকু, মূলত লালটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা হচ্ছে আমার মার্জিন রাইট। এন্ড এখন আমি যদি তার মার্জিন রাইট প্যারেন্টকে লেফট করি, মাইনাস করি, তাহলে কি হবে, সে আবার সেই অংশটুকু কি কেটে রেখে দিবে, আমি বাইরে নিয়ে যাবে, টেনে বাইরে নিয়ে যাবে। এখানে ব্যাপারটা এরকম, এখানে দেখেন আমি ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ইউএল কি করছে, আমি এলআই কে মার্জিন রাইট দিয়েছি 10 পিক্সেল, এবং ইউএল কে সেই 10 পিক্সেল কি করছে, মাইনাস করছে। কারণ 10 পিক্সেল মাইনাস না করলে সে কি হচ্ছে, আমার বাম দিকে সরে আসছে, সে কিন্তু এখন সেন্টার্ড না, একদম প্রপার সেন্টার্ড, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে,
যেটা আমি কন্টেন্টকে তার এলিমেন্টকে যেটা দিয়েছি, তার চাইল্ডকে যেটা দিয়েছি মার্জিন রাইট, ঠিক সেই পরিমাণ মার্জিন রাইট আমাকে মাইনাস করতে হবে। এটা হচ্ছে আহ, বলতে পারেন আরো একটা শর্টকাট ওয়েতে এইভাবে বলা চলে। সাপোজ এটা হচ্ছে আমার সেন্টার্ড, এন্ড আমি যখন কোন একটা কন্টেন্ট এটাকে সেন্টার্ড করব, আমি মনে করেন লেফট থেকে 50% সেন্টার্ড করলাম, সো সে লেফট থেকে 50% পর থেকে শুরু হবে। আমি যদি এই কন্টেন্ট, আমি যাকে লেফট থেকে 50% করছি তার অর্ধেক যদি মাইনাস করতে পারি, মার্জিন লেফট মাইনাস করে যদি তাকে অর্ধেক বাম দিকে নিয়ে আসতে পারি, তাহলে কি সেন্টার্ড হবে না? বিষয়টা এমন, ঠিক আছে। আমি তাকে টেক্সট লাইন সেন্টার দিয়ে সেন্টার করছি, সে একদম এই পাশ থেকে শুরু হয়েছে, অ্যাকচুয়ালি মার্জিন সে ঠিকই শুরু হয়েছিল, আমি যখনই মার্জিন রাইট দিচ্ছি সে সরে আসছে। বিষয়টা এমন, আমি যখনই মার্জিন রাইট দিচ্ছি সে সরে আসছে। নর্মালি টেক্সট লাইন সেন্টার দেওয়ার সাথে সাথে সে তার কন্টেন্ট সেন্টার করছে, আমি মার্জিন রাইট দেওয়ার সাথে সাথে সে সরে আসছে। এখন এই সরে আসাটাকে আবার মাইনাস করার জন্য প্যারেন্টকে আমি মাইনাস করছি, প্যারেন্টকে কি করছি, মাইনাস করছি। এনিওয়ে, এই হচ্ছিল বিষয়। আচ্ছা, এরপর আমার কন্টেন্ট, এটা হচ্ছে কি আমার একটা কন্টেন্ট, অ্যাকচুয়ালি কন্টেন্ট এখানে ইমেজটা গোল হবে, আর এখানে আমাদের ইমেজটা কি, আমরা নর্মালি গোল ইমেজ নিয়েছি, তো আমরা অ্যাকচুয়ালি গোল ইমেজ না নিয়ে একটা সলিড ইমেজ নেই, তাহলে সিএসএস এর মাধ্যমে গোল করব, এটুকু করি। হ্যাঁ, আমরা এই ইমেজটা নেই। এই ইমেজটা, হ্যাঁ, এখন আমরা সিএসএস এর মাধ্যমে এই ইমেজটাকে যেভাবে করা দরকার সেভাবে করব। আমাদের আইটেম হচ্ছে 4টা, পাশাপাশি প্লাস 4টার মাঝখানে হচ্ছে প্রায় 15 পিক্সেল 15 পিক্সেল করে মার্জিন দুই পাশে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে করি, এখান থেকে আমাদের ডিপ হচ্ছে এস আইটেম, ঠিক আছে। এস আইটেমকে কি করব, প্রপারলি রাউন্ড করার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট উইডথ এবং নির্দিষ্ট হাইট দেওয়া লাগে, নির্দিষ্ট উইডথ এবং নির্দিষ্ট হাইট। সাপোজ আমি উইডথ দিলাম, সরি সরি 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, সে কিন্তু সেন্টার রাউন্ডেড, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, সে রাউন্ডেড। এখন তার বাইরে, তার মধ্যে যেহেতু ইমেজ আছে সেটা কি হচ্ছে, তার বাইরে আসছে, তো এটাকে কি করতে পারি, ওভারফ্লো হিডেন, ইমেজটা কি আর তার বাইরে আসবে না। এখন ইমেজটা যেটা হচ্ছে, ইমেজটা ছোট, আমার ডিপের চাইতে অনেক ছোট, আর তাছাড়া আমাকে ডিপটাকে আরো ছোট করতে হবে, উইডটাকে হাইটটাকে আরো ছোট করতে হবে, কারণ আমাদের পাশাপাশি 4টা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি পার্সেন্টেজ অনুযায়ী দেই, পার্সেন্টেজ অনুযায়ী দিলে যেটা হয় সেটা হচ্ছে আমার হাইটটাকে কি করা যাবে না, হাইটটাকে এমনি মেজার করা যাবে না, তবে সেক্ষেত্রে আমাকে অটো দিয়ে আমরা কাজ করতে পারি। হাইট অটো দিয়ে পার্সেন্টেজ দিয়ে কি করলাম, 25% হলে আমার 4টা আসে 100%, র্যাপারকে 100% কাউন্ট করে আমি সেটাকে ভাগ করলাম 25%-এ। হ্যাঁ, ইমেজকে দেওয়া যায়, অ্যাকচুয়ালি ইমেজকে করছি না, কারণ ইমেজ যাই হোক সেটাকে আমরা 100% রাখবো, ঠিক আছে। ডিপটাকেই করি, ঠিক আছে। ডিপটাকে বর্ডার রেডিয়াস এই জন্যই করছি কারণ আমার ডিপের মধ্যে কি ওভার একটা হোভার ইফেক্ট আসবে, এখানে কি একটা হোভার ইফেক্ট আছে যেটা শুধুমাত্র ডিপের রাউন্ডেড অবস্থায় দেখাবে ডিপে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার ডিপ তো 4 কোণা থেকে গেল, ইমেজটা রাউন্ড হলো, কিন্তু ওভার ইফেক্টে কি হবে, সেক্ষেত্রে আমার বক্স আকারেই শো করবে, ঠিক আছে। তো আমি সেই জন্য অ্যাকচুয়ালি এটাকে ডিপে দিচ্ছি, ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা ডিপে দিচ্ছি। এখান থেকে 25% আমি মার্জিন লেফট 30 পিক্সেল, এন্ড প্যারেন্টকে কি করব, মার্জিন লেফট -30 পিক্সেল, যেটা অ্যাকচুয়ালি ওখানে করেছিলাম। এবার আসি,
এটার উইডটা আমি কমাই, কতটুকু দিলে অ্যাকচুয়ালি চারটা পাশাপাশি আছে, পার্সেন্টেজ না দিয়ে নর্মালি দিই, যতটুকু গেলে আমার চারটা পাশাপাশি আসে। 217, হাইটটাও আমি 217 করে দিই। ফাইন। আচ্ছা, এখানে বিষয়টা আরেকটা, নর্মালি যেটা হয়, আমার ফার্স্ট কন্টেন্ট আমি এখানে দেখেন, আচ্ছা যদি বা এখানে ওরকম না, আই মিন আমি যেই মার্কআপ যে স্টাইলটা করেছি এটার মতো এটা না অবশ্য, কিছুটা। এখানে কি হচ্ছে, ফার্স্ট কন্টেন্টটা শুরু হয়েছে প্রায় কিছু প্যাডিং পাওয়ার পর, দেন শেষ হয়েছে কিছু প্যাডিং পাওয়ার পর। অ্যাকচুয়ালি এই কন্টেন্ট এখানে যেহেতু বুটস্ট্র্যাপে গ্রিড ইউজ করছে, এই কন্টেন্টটা মূলত এখান থেকে শুরু, এই পুরো ডিপটা, দেন এখানে শেষ, এখানে শেষ, এবং এই দুই পাশে হচ্ছে কি প্যাডিং। আমরা প্যাডিং দিচ্ছি না কারণ আমাদের নর্মালি দুই পাশে কি পাচ্ছে, গ্রাউন্ড নর্মালি হয়ে যাবে। সো এটা বাদ, এন্ড পরেরটা হচ্ছে এখান থেকে শুরু, আর এই অংশটুকু হচ্ছে প্যাডিং, এই অংশটুকু হচ্ছে কি দিবে প্যাডিং। তো আমরা প্যাডিং দিব না, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমার প্রথম কন্টেন্টটা একদম র্যাপারের শুরু থেকে শুরু হবে, এবং 4 নাম্বার কন্টেন্টটা র্যাপারের শেষে গিয়ে শেষ হবে। মাঝখানে আহ তিনটার মাঝখানে কি হবে, সমান ভাগে ভাগ হবে, জাস্ট যত পিক্সেল আমি আহ, খালি রাখতে চাইছি আর কি, 30 পিক্সেল। সো এখানে বিষয়টা আবার যেটা করেছে ওই আগের আগের মতোই, আমাকে সেন্টার করার জন্য, যেমন আমি কি করেছিলাম, মার্জিন লেফট, ঠিক আছে, সে প্রত্যেকটা মার্জিন লেফট পেয়েছে, এবং আমি যখন উইড কমাই দিছি, প্রথমটা কি মার্জিন লেফট পেল না। আমি প্রথম অবস্থায় এটা অফ করে রাখি, তাহলে বুঝতে পারবো। এখন কি প্রথমটাও কি মার্জিন লেফট পেয়ে আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই দেখ প্রথমটা কি মার্জিন লেফট পেয়ে আছে। তো আমি যদি এটাকে উইড কমাই তাহলে চারটা পাশাপাশি আসতেছে এইটুকু, কিন্তু আমার এই লেফট দরকার নাই, এই লেফট যেহেতু দরকার নাই সেহেতু আমার প্যারেন্টকে মার্জিন লেফট আমি যত আইটেমকে দিয়েছি ঠিক তত মাইনাস করে দিচ্ছি। এখন এই লেফটটা অ্যাকচুয়ালি নাই, এই লেফটটা বাইরে, এখন ব্যাকগ্রাউন্ডের জন্য শো করছে, ব্যাকগ্রাউন্ডটা শো করছে, ব্যাকগ্রাউন্ডটা বাইরে চলে গেছে। এখন দেখেন এইটাকে আইটেমটাকে এখন আমি উইড আরো বাড়াতে পারি, যতটুকু গেলে অ্যাকচুয়ালি আমার উইডটা শেষ হচ্ছে, এইটুকু পরিমাণ হচ্ছে আমার চারটা, আমার র্যাপারে কি চারটা আসতেছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড নান করে দেই তাহলে আমার ফিক্সটা এখানে কি ধরা পড়বে না যে আমি অ্যাকচুয়ালি এখানে কি করছি। অ্যাকচুয়ালি এটা এখানে এই জন্যই করার কারণ হচ্ছে এই জন্য, আমাকে যাতে এক্সট্রা কোনো ক্লাস না নিতে হয়। আমি প্রথমটার জন্য মার্জিন লেফট 0 করে দিয়ে বাকিগুলোর জন্য মার্জিন লেফট 30 দিয়ে এরকম কোনো ক্লাস নেওয়া লাগলো না। এটাতে এটাতে হ্যাঁ অবশ্যই দেখাচ্ছে, কিন্তু এটা আমার জায়গাটা দখল করে নাই, কারণ আমি উপরেরটাকে কি করছি মাইনাস করছি, ঠিক আছে, আমি প্যারেন্টকে করছি মাইনাস। তো আমার সেই জায়গাটা ধরা পড়ছে না, এবং এটা বরাবরই র্যাপারের মধ্যে আছে। দেখেন আমার কন্টেন্টের র্যাপারের শুরু থেকে শুরু হয়েছে, মার্জিন লেফট আছে সেটা বাইরে, কারণ তার প্যারেন্টকে আমি মাইনাস করছি, যতটুকু মার্জিন লেফট দিয়েছিলাম ততটুকু মার্জিন লেফট আমি মাইনাস করে বাইরে পাঠিয়ে দিচ্ছি। সো এটা আমার র্যাপারের মধ্যে আছে, এটা হচ্ছে একটা বিষয়। এন্ড আচ্ছা আমি বিষয়টা পুরোপুরি এখানে লিখে ফেলি। ফার্স্ট আইটেমস মার্জিন লেফট -30, আমি কম, ওকে। এবার আমি হোভার ইফেক্টটা করবো, হ্যাঁ, হোভার ইফেক্ট। তো হোভার ইফেক্টে কি আছে, হোভার ইফেক্টে আছে শুধুমাত্র একটা সার্চ আইকন, আর একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, এটা হচ্ছে হোভার ইফেক্ট। তো হোভার ইফেক্টে কিভাবে আসতেছে, ইমেজের উপরে, ইমেজের উপরে। তো আমাদেরকে অবশ্যই মার্কআপটা করতে হবে, যেহেতু টেক্সট আছে বা আইকন আছে, এগুলো অবশ্যই মার্কআপে নিয়ে আসতে হবে। তো আমি ইমেজের পর আরেকটা ডিপ করলাম, ইমেজ হোভার নাম দিয়ে, ইমেজ হোভার, এবং তার মধ্যে কি আছে H1 অথবা H3,
তার নাম দিলাম হচ্ছে এক্সাম্পল টাইটেল। তারপর হচ্ছে একটা পি আছে, ওয়েব ডিজাইন। অবশ্যই একটা সার্চ আইকন আছে। সার্চ আইকনটা আমরা অ্যাকচুয়ালি এটা সার্চ আইকন হবে না, এটা হবে জুম আইকন প্লাস। ক্লিক করলে আমার প্রজেক্টটা যাতে বড় করে শো করে বা অন্য কোনো পেজে গিয়ে শো করে, এটা হয় লিংক হবে না হয় জুম আইকন হবে। আইকনটা এমন, আমি আইকনটা আইকন সার্চ প্লাস যেটাকে বলা হয় জুম, সার্চ প্লাস এই যে এই আইকনটা হবে। ক্লিক করলে যাতে বড় করে শো করে, অথবা লিংক লিংক আইকনটা হবে লিংক। এটা ক্লিক করলে অন্য লিংকে প্রজেক্টর ডিসক্রিপশনটা ওপেন হবে, এই টাইপের কিছু। তো আমরা ওভাবে দিই। তো আমি লিংক আকারে দেই, আমি এই করলাম এফ এ লিংক। আমি আইকনটা নিয়ে আসলাম এখানে। আমাদের ফন্ট অপশন তো ইনস্টল করা আছে তাই না? হ্যাঁ, ফন্ট অপশন আছে। এটা হচ্ছে কি আমার হোভার ইফেক্ট, এটা হোভার করলে আসবে। এখন দেখেন আমি মার্কআপটা করার পর কি হয়, আমার স্টাইলটা ভেঙে যাবে। এখানে হচ্ছে আমার কি আছে, ওভার ইফেক্ট ডিপটা আছে, এই যে এর উপর শো করছে না কারণ ওভারফ্লো হিডেন দিয়ে রাখছি, ঠিক আছে? এখন এটাকে আমার ইমেজের উপর নিয়ে আসতে হবে, এটাকে কি করতে হবে, ইমেজের উপর নিয়ে আসতে হবে। সুতরাং আমাকে পজিশনিং করা লাগবে, ঠিক আছে? পজিশনিং প্রথমে আমার প্যারেন্ট পজিশন হচ্ছে কি সিঙ্গেল আইটেম, এটা হচ্ছে আমার প্যারেন্ট। ইমেজের অবস্থান হচ্ছে এখানে, পজিশন রিলেটিভ এন্ড ইমেজ ওভার। একে কি করব, পজিশন অ্যাবসলিউট করে তার উপর নিয়ে আসবো। পজিশন অ্যাবসলিউটে কাজ কি একদম, হ্যাঁ হ্যাঁ ভাসমান করে। সো সে ইমেজের উপর কি ভাসমান অবস্থায় নিয়ে আসবে। পজিশন অ্যাবসলিউট, তাকে অবশ্যই একটা ডিরেকশন দিতে হবে, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি যাতে বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি আমার সেই কি আমার ইমেজ হবার ডিপটা। এখন তাকে করতে হবে উইথ 100%, আমার কিসের সমান, ইমেজের সমান, হাইট 100%। অ্যাকচুয়ালি ইমেজের সমান না, এখানে হচ্ছে ডিপের সমান। ডিপটা কত বলে, ডিপটা হচ্ছে এই যে বক্স আকারে যেই হাইলাইটটা দেখাচ্ছে ওইটা হচ্ছে ডিপ, ওই ডিপের সমানই হচ্ছে এটা। এই জন্য এখানে কি এই ট্যাক্সটা এখান থেকে শুরু, যেখানে আমার ডিপ শুরু, ঠিক আছে? তো আমাকে ট্যাক্সটা মাঝখানে আনার জন্য ট্যাক্সটা লাইন সেন্টার, ঠিক আছে? এ হলো আমার ইমেজ হোভার। আমি এটাকে কপি করলাম এন্ড এখানে দিলাম। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিব না কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার ওভারলে আকারে একটু অপাসিটি পাওয়া, ব্যাকগ্রাউন্ড পিছনে যে ইমেজটা সেটা কি শো হচ্ছে। এখন সেই জিনিসটা করব, ইমেজ হোভারের একটা বিফোর অথবা আফটার নিয়ে, বিফোর অথবা আফটার নিয়ে আমরা কি করব, অপাসিটি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানেও দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ডটা এখন এখানে দিয়েছিলাম তার অপাসিটি দিয়েও আমরা কি করতে পারি, অপাসিটি সাপোজ 0.5 অপাসিটি দিয়েও এটাকে ঝাপসা করতে পারি, একটু ট্রান্সপারেন্ট করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমি যেহেতু ইমেজ হোভারকে অপাসিটি দিয়েছি, আমার ট্যাক্স থেকে শুরু করে সবকিছু কি অপাসিটিটা পেয়ে গেছে। এখন আমি চাচ্ছি না এটা করতে, সেজন্য আলাদাভাবে অপাসিটি দেওয়ার জন্য আমি এটার একটা সোডো এলিমেন্ট বিফোর অথবা আফটার দিয়ে একটা কি করব, আলাদা একটা এলিমেন্ট তৈরি করব। আমি দিলাম বিফোর, একে করলাম হচ্ছে পজিশন অ্যাবসলিউট, লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, উইথ 100%। সেম কাজ পুরোটা ওটার মধ্যে করতে হবে, 100 হাইট 100%। ব্যাকগ্রাউন্ড কালার, আমি কালারটা নিয়ে আসি, কালারটা হচ্ছে মূলত এটা, এইটা। এখানে 75% অপাসিটি দেওয়া, সো আমি অপাসিটি দিলাম 0.75। এন্ড অবশ্যই কন্টেন্ট ছাড়া কি করবে না, আফটার বিফোর আফটার কাজ করবে না। এবার দেখেন, ঠিক আছে? এখন কি আমার টেক্সটটা আমার বিফোরের পরে, বিফোরের কি পরে চলে গেছে। অ্যাকচুয়ালি এটাকে আরেকটা ওয়েতে করা যায়, জেড ইন্ডেক্স -1 একদম ইমেজের পেছনে চলে যাচ্ছে, আবার জেড ইন্ডেক্স 1 দিলে টেক্সটের উপরে চলে আসতেছে। সেজন্য আমরা ইন্ডিভিজুয়ালি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
আমার যেই কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটাকে জ্যাট ইন্ডেক্স দিয়ে উপরে তুলে দিতে পারি, প্রত্যেকটাকে কি জ্যাট ইন্ডেক্স দিয়ে উপরে তুলে দিতে পারি। সো আমি এটা করলাম, ইমেজ ওভার স্টার, দেখা যাক এটা হয় কিনা। পজিশন রিলেটিভ জ্যাট ইন্ডেক্স, কি করলাম, ইমেজ হোভারের মধ্যে যতগুলো আইটেম আছে, যতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটাকে পজিশন রিলেটিভ এবং জ্যাট ইন্ডেক্স 999, তো প্রত্যেকটা একসাথে পেয়ে গেল। স্টার দিয়ে সর্বজনীন অ্যাকচুয়ালি অল এলিমেন্টকে বোঝায়, ঠিক আছে। আমরা শুরুতে কি করেছিলাম, স্টাইল সর্বজনীন একটা স্টাইল করেছিলাম না, এটা কি অল এলিমেন্ট, অল এলিমেন্ট যত এলিমেন্ট আছে তত এলিমেন্টে যদি মার্জিন থাকে সব জিরো, প্যাডিং থাকে সব জিরো। এখানে আবার কি করেছি, ইমেজ হোভারের মধ্যে যে সবগুলো এলিমেন্ট আছে আমি আলাদা আলাদা করে কি করতে চাই না, রিসিভ করতে চাই না, আলাদা আলাদা করে লিখতে চাই না। সেজন্য বলছি যে ইমেজ হোভারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে পজিশন রিলেটিভ করো এবং জ্যাট ইন্ডেক্স 99 অথবা জ্যাট ইন্ডেক্স 2। আর জ্যাট ইন্ডেক্স অবশ্যই পজিশন রিলেটিভ অথবা অ্যাবসলিউট নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা পজিশন দিতে হবে। আমরা যেহেতু অ্যাবসলিউট করলে কি হবে, আবার এলোমেলো হয়ে যাবে, যেহেতু অ্যাবসলিউট ভাসমান করে এই করে সে করে। সো আমি রিলেটিভ দিয়ে পজিশন কি করলাম, রিলেটিভ দিয়ে জ্যাট ইন্ডেক্স দিলাম, এন্ড দেন বাকিগুলো আমরা এবার স্টাইল করি। ইমেজ হোভার এ, তাকে একটা নির্দিষ্ট উইডথ দিব, উইডথ 35 পিক্সেল, হাইট 35 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, আর কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড, এটা অ্যাকচুয়ালি 44 এবং এটারও 61% কি আছে, মানে অপাসিটি আছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে দিব না। ডিসপ্লে ইনলাইট ট্যাবল, যেহেতু আমি একে স্টাইল করছি, একে উইড এবং হাইট তখনই পাবে যখন ডিসপ্লে ইনলাইন ব্লক ব্লক বা ট্যাবল এই টাইপের কিছু পাবে। আমি ইনলাইন ট্যাবল কেন দিয়েছি বলতে পারেন, করার জন্য। আমার এখানে কি আছে, একটা আইকন আছে, এই আইকনটাকে নরমালি সেন্টার্ড করার জন্য কি আমার ইনলাইন ট্যাবল দিয়েছি। এন্ড তার মধ্যে যে আইটা আছে তাকে কি করব, এর মধ্যে যে আইটা আছে তাকে করব হচ্ছে ডিসপ্লে ট্যাবল সেল এন্ড ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে কি সে মিডল হয়ে যাবে, মিডল হয়েছে। বাট ব্যাকগ্রাউন্ডের জন্য বোঝা যাচ্ছে না, আমরা এখন ব্যাকগ্রাউন্ড তৈরি করি। হ্যাঁ, শুধু ট্যাবল দিলেও হবে। এখানে ইনলাইন ট্যাবল দেওয়ার কারণ হচ্ছে যদি একাধিক এ থাকে, যদি একাধিক এ আসে তাহলে তারা শুধু ট্যাবল দিলে নিচে নিচে চলে আসে, ঠিক আছে। সেজন্য আমি ইনলাইন ট্যাবল দিয়ে রাখছি যাতে পাশাপাশি থাকে। আমি এখানে পজিশন রিলেটিভ এন্ড তার একটা বিফোর বা আফটার নিয়ে কি করব, ব্যাকগ্রাউন্ডটা দিব অ্যাকচুয়ালি। বিফোর পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ 0, width 100%, height 100%, background color 444, opacity 65, 65, 61, and content blank, এবং এটা অবশ্যই পজিশন রিলেটিভ এন্ড জ্যাট ইন্ডেক্স 3, border radius 50%, okay, color white, একই কালার দিচ্ছি, একই কালার দিয়েছি হোয়াইট। ওকে, এ হলো আমার লিঙ্ক। এরপর দুইটাকে আমার সেন্টার করা লাগবে। দুইটাকে সেন্টার করার জন্য আপনি ডিসপ্লে ট্যাবল সেল এটা ইউজ করতে পারেন, এটা আপনাদের জন্য টাস্ক। আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট প্যাডিং টপ বা মার্জিন টপ দিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ,
এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, আমি যেহেতু স্টারে দিয়েছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মার্জিন টপ পাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা করব না, আমি যেটা করতে পারি আরেকটা কাজ, সেটা হচ্ছে জাস্ট নর্মালি এ কে দিয়ে মার্জিন টপ আরো দেই। আর এটার ওয়েট অ্যাকচুয়ালি এটা এভাবে হয়, মার্জিন টপ দিলেও হচ্ছে, কারণ আমার এখানে আমার যে ডিপটা, এটার উইডটা বাড়বেও না কমবেও না, হাইটটাও বাড়বেও না কমবেও না। সুতরাং এই সাইডটা, এই 60 পিক্সেল যে মার্জিন টপ দিয়েছে, এটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না, ঠিক আছে। যদি উইডটা বাড়তো বা আমাকে চিন্তা করতে হচ্ছে যে এটা অটোমেটিকলি সেন্টার্ড হবে, এটা নিয়ে যদি চিন্তা করা লাগতো, তাহলে আমাকে অবশ্যই ডিসপ্লে ইনলাইন টেবল টেবল সেল নিয়ে, তারপরও ডিসপ্লে ইনলাইন টেবল টেবল সেল করে করাটা উচিত হবে। এটা আমি অলরেডি 3বার দেখিয়েছি, এটা আপনাদের জন্য টাস্ক। এই জায়গায় ডিসপ্লে টেবল টেবল সেল কাজ করবে, মানে এটাকে ইউজ করবেন, দেখি আপনাদের পরবর্তী টাস্কটা কেমন হয়, কাজটা কেমন হয়। হ্যাঁ, অবশ্যই করবে, হয় না। আপনাকে মার্কআপটা হয়তো বা একটু চেঞ্জ করতে হতে পারে, আরেকটা ডিপ বাড়াতে হতে পারে, ডিসপ্লে টেবল দেওয়ার জন্য, টেবল সেল দেওয়ার জন্য, ঠিক আছে। অবশ্যই করবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এটা আমি যখন হোভার করব তখনই আসবে, এর আগে নর্মাল থাকবে না, যখন হোভার করব তখনই আসবে। তো আমরা এখান থেকে নর্মালি যেটা করতে পারি, ট্রান্সফর্ম, আমি একটা ইফেক্ট দিয়ে দিব অ্যাকচুয়ালি, একসাথে একটা ইফেক্টের কাজও করব, CSS3 অ্যানিমেশন কিভাবে কাজ করে সেই বিষয়ে দেখব। ট্রান্সফর্ম কি, স্কেল, স্কেলের কাজ কি, ট্রান্সফর্ম মিন্স কি, ট্রান্সফর্ম মিন্স পরিবর্তন, রাইট। তো ট্রান্সফর্মের অনেকগুলা কি আছে, প্যারামিটার আছে, রোটেট আছে, ম্যাট্রিক্স আছে, ট্রান্সলেট আছে, স্কিউ আছে, এরকম অনেক কিছু আছে। তো স্কেলের কাজ যেটা হচ্ছে, সে স্কেলকে বাড়াচ্ছে, বড় করে ছোট করে, এই টাইপের কিছু। তো আমি নর্মালি এটাকে জিরোতে রাখি, ট্রান্সফর্ম নর্মালি জিরোতে রাখছি, তার মানে সে নাই, ঠিক আছে, তার মানে সে নাই। এখন আমি এই ডিপটার উপর যখন হোভার হবে, তখন সে ট্রান্সফর্ম নর্মালি স্কেল কি হবে, 1 হবে, 1 মিনস 100%। তো যখন এস আইটেমের উপর আমি একদম নিচে লিখি এস আইটেম হোভার, তখন আইএমজি হোভার যেটা আছে সেটা কি হবে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম স্কেল 1, এটা হবে। এখন দেখেন যখন হোভার হবে তখনই, ঠিক আছে। এখন এটাকে আরো স্মুথলি করা যায়, একটা টাইমের মধ্যে হবে। সো এটাকে আমি একটা টাইম দিয়ে দেই, যে ইমেজ হোভার ট্রানজিশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অল প্যারামিটার, অল প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টিকে রিসিভ করলাম, দেন আমি দিলাম 5s, ইস হচ্ছে একটা অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন ফাংশন। দেন এরপরে হচ্ছে এটা ডিলে, কত সময় পর, কত সেকেন্ড পর, আমি 0 সেকেন্ড দিলাম, ঠিক আছে। এবার দেখা যাক কি হয়, একটা ইফেক্ট হলো না, এটা একটা ইফেক্ট, ঠিক আছে। সো এটা কি করতেছে, এটা শেখার জন্য ভালোভাবে অ্যাকচুয়ালি ট্রানজিশন ট্রান্সফর্ম এগুলোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে CSS3 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম অ্যানিমেশন, 2D 3D ট্রানজিশন অ্যানিমেশন, এই 4টা প্রপার্টি ভালোভাবে জানলে আপনি CSS3 ইফেক্ট সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখবেন, ভালোভাবে জানবেন, ঠিক আছে। 2D ট্রান্সফর্ম, 2D হচ্ছে জাস্ট সে কি হচ্ছে, জাস্ট রোটেট করছে, স্কিউ করছে, এগুলাই। আর 3D হচ্ছে সে এভাবে ঘুরছে। আর নর্মালি রোটেট, রোটেট কোন একটা বিষয়কে রোটেট করলে এই অবস্থায় আসে। আমি সাপোজ রোটেট করলে যে অবস্থায় আছে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে রোটেট, ঠিক আছে। আর স্কিউ যেটা সেটা হচ্ছে, আমি এখান থেকে দেখি, এটা হচ্ছে স্কিউ, এটাকে বলা হয়, ঠিক আছে। এটাকে স্কিউ বলে, সে তার সমতল, আই মিন তার সেন্টার ঠিক রাখে, প্লাস ওই জায়গা থেকে সে জাস্ট দুই পাশ থেকে টেনে আনে, এটাকে বলা হয় স্কিউ ওয়াই। আমি উপরে নিচেরটা কি করছি, স্কিউ করছি। আরটা হচ্ছে স্কিউ এক্স। তো আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি দেখবেন যে স্কিউ ওয়াই কিভাবে কাজ করে, এক্স কিভাবে কাজ করে। সো লাইক দ্যাট, আমি এখানে একটা এক্সাম্পল, সাপোজ এক্স এর,
এক্স এর এক্সাম্পলটা দেখেন, নর্মাল ডিপটা হচ্ছে এটা, এবং আমি যখন এক্স অক্ষ বরাবর স্কি করেছি সে কি এভাবে হয়েছে, ওয়াই অক্ষ বরাবর যদি হয়তো এভাবে হতো, ঠিক আছে। সো দ্যাট এটা হচ্ছে জাস্ট নর্মাল ওয়াই, সেম কাজটা আমি ওয়াইতে করি, ঠিক আছে। সো এটা হচ্ছে স্কিউ, এন্ড এভাবে অনেকগুলাই আছে, স্কিউ, স্কেল, দেন রোটেট, দেন ট্রান্সফর্ম, সরি ম্যাট্রিক্স, আরো কিছু আছে। যেমন এখানে আছে যে ম্যাট্রিক্স, ট্রান্সলেট, ট্রান্সলেট অ্যাকচুয়ালি কি করে, ট্রান্সলেট হচ্ছে সে পজিশনিং করে, ট্রান্সলেট এক প্রকার পজিশনের মতো, অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, শুধুমাত্র দুইটা অক্ষ বরাবর কি করে সে পজিশনিং করে। আপনি মাইনাস দিয়ে তাকে বাইর করতে পারেন, প্লাস দিয়ে তাকে ভিতরে আনতে পারেন, মাইনাস মাইনাস কি ভ্যালু, মাইনাস ভ্যালু দিয়ে বাইর করতে পারেন, প্লাস ভ্যালু দিয়ে ভিতরে আনতে পারেন। এই অবস্থায় হচ্ছে ট্রান্সলেটের কাজ। আর স্কেলের কাজ ছোট বড় করা, ট্রান্সফর্ম। আর রোটেট তো অ্যাঙ্গেল, আমি যে যত ডিগ্রি অ্যাঙ্গেল করব তত ডিগ্রি অ্যাঙ্গেলে কি করব, তাকে রোটেট করব। স্কিউটা দেখলেনি এখন, জাস্ট এটাও অ্যাঙ্গেলের মতো। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই বিষয়টা। আর ট্রান্স, এখানে তো স্কেলের বিষয়টা বললাম। ট্রানজিশন, ট্রানজিশনের প্রপার্টি দেখেন, ট্রানজিশনের চারটা প্যারামিটার, একটা হচ্ছে ডিলে, একটা হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে টাইমিং ফাংশন। তো এখান থেকে দেখেন, এখানে লেখা হয়েছে যে ট্রানজিশন উইথ 2s, এখানে দেখেন এটা হচ্ছে নর্মাল ডিপ, নর্মাল ডিপটা হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল। আমি যখন হোভার করব এই ডিপের উপর, যখন হোভার হবে তখন উইথটা কত হবে, 300 হবে, ঠিক আছে। উইথটা কত হচ্ছে, 300 হচ্ছে। এই 300টা একটা টাইমে হচ্ছে কত সেকেন্ড, 2 সেকেন্ড সময় নিয়ে হচ্ছে। ডিউরেশন, ডিউরেশন এটা হচ্ছে ডিউরেশন, আমি 5 সেকেন্ড দিলাম, এটা হচ্ছে একটা ডিউরেশন, কত সময় ধরে সে কাজটা করবে। আরেকটা আছে হচ্ছে আপনার ডিলে, কত সময় পর শুরু হবে, অ্যাকচুয়ালি কাজটা কত সময় পর শুরু করা শুরু শুরু হবে সেটা। যেমন আমি এখানে দিয়ে দেখি যে 0.5, রিফ্রেশ করলাম, একটু পর শুরু হলো না, আমি মাউস কভার করার একটু পর শুরু হয়েছে। এই হচ্ছে, এটা হচ্ছে একটা ডিলে, ট্রানজিশন ডিলে। আরটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, আরটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। প্রপার্টি বলতে আমি অ্যাকচুয়ালি কাকে কি করতেছি, ট্রানজিশনটা দিতে চাচ্ছি। আমি অবশ্যই এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অল, প্রত্যেকটা প্রপার্টি, আমি যতগুলো প্রপার্টি আছে ওভারে যতগুলো প্রপার্টি আছে প্রত্যেকটা প্রপার্টি এই ব্যাপারটা পাবে। অথবা অল না দিয়ে শুধু শুধু ট্রান্সফর্ম দেওয়া যায়, ট্রান্সফর্ম, আই হোপ ট্রান্সফর্ম দেওয়া যায়, ঠিক আছে। শুধু অনলি ট্রান্সফর্মকেই কাজ করতে চাচ্ছি, কারণ আমি কোন প্রপার্টি নিয়ে কাজ করতেছি, এই প্রপার্টি, অনলি যে প্রপার্টি নিয়ে কাজ করতেছি ওইটাও দেওয়া যায়, অথবা অল দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি ইজি ওয়ে অল, আমি তো একটাই দিব, ঠিক আছে। সো আমি ইজি ওয়েটা দিই। এনিওয়ে, এটা হলো ট্রানজিশন এবং ইমেজ হভার এন্ড অ্যানিমেশন প্লাস পজিশন অ্যাবসলিউট। আর এই বিষয়টা প্রত্যেকটা ইমেজ আনার জন্য যে ডিপটা আমরা এখানে করেছি, প্রত্যেকটা ডিপ, প্রত্যেকটা ডিপে ওই ডিপটা আমাকে দিতে হবে, ঠিক আছে। তো আমি এটুকু রাখলাম, বাকিটা আপনাদের কাছে, ঠিক আছে। এন্ড দেন অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনের স্টাইলটা কেমন। অ্যাবাউট সেকশনটা হচ্ছে এমন, আমরা মার্কআপটা করেছি অবশ্যই যে এই ইমেজটাকে আলাদা একটা ফোল্ডারে নিয়েছি, যাতে এই ইফেক্টটাকেই শুধুমাত্র ইমেজের উপর নিয়ে আসা যায়। ফাইন, এখন আমরা মার্কআপ শুরু করি, স্টাইলটা শুরু করি। মেম্বার, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল ডিপ, এন্ড মেম্বার লিস্ট হচ্ছে আমার তাদের প্যারেন্ট। ওকে, দুই পাশের জায়গা খালি হচ্ছে প্রায় 60 পিক্সেল। ফ্লোট লেফট, মার্জিন লেফট 60 পিক্সেল, অ্যাকচুয়ালি এত বেশি দেওয়া উচিত হবে না। তারপর মেম্বার লিস্ট, margin left minus 60 pixel, and weight, কয়টা আইটেম, 3টা আইটেম, so 30 actually margin left,
মেম্বার লিস্ট। আচ্ছা এখানে মেম্বার বানানটা ভুল হয়েছে, সমস্যা নাই, আমরা যেটা বানান ভুল সেটাই দিয়ে দিই। এনিওয়ে মেম্বার লিস্ট, মেম্বার লিস্ট। ওকে, অ্যাকচুয়ালি 60 পিক্সেল অনেক বেশি হয়, না অনেক বেশি না, ঠিক আছে, উইডটা অনেক বেশি হয়, উইড আমরা দিই 300 পিক্সেল। 280, ইমেজটা অনেক ছোট এখানে, সেই জন্য অ্যাকচুয়ালি মনে হচ্ছে 60 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ? এই যে মার্জিন দিয়েছি এই জায়গা, এই অংশটুকু খালি করা যায়, এখানে ইমেজটা হচ্ছে এইটুকু পর্যন্ত, ঠিক আছে, এই অংশটুকু মার্জিন দিয়ে খালি করলাম। আমাদের কি একটা থেকে একটা দূরত্ব তৈরি করতে হলে অবশ্যই মার্জিন দিয়েই করতে হবে, ঠিক আছে, এটার চাইতে এটা দূরত্ব, মাঝখানে যদি দূরত্ব নিয়ে আসতে চাই তাহলে কি মার্জিন দিয়ে করতে হবে না, তো মার্জিন অবশ্যই আমাকে দিতে হবে, এখানে মার্জিন ইউজ করেছি। দেন মার্জিন যখন ইউজ করেছি, এই পিক্সেলটুকু যেহেতু আমরা সেম ক্লাস, তিনটাই কি সেম ক্লাস, এই পিক্সেলটুকু কি মার্জিন লেফট পেয়ে গেছে, আমি কি করেছি মার্জিন লেফট, একই ডিভের মার্জিন লেফট করেছি, সো এটাও পেয়ে গেছে। তার মানে এই কন্টেন্টটুকু এখান থেকে শুরু হয়েছে, কোথা থেকে, এখান থেকে শুরু, এখান থেকে শুরু হওয়ার পর এটুকু। তো আমি উইড দিয়েছি, তারপর উইড দিয়েছি কোথা থেকে, এটাকে উইড দিয়েছি যতটুকু আমার দরকার, অ্যাকচুয়ালি লাস্ট লাস্ট ডিপটা আমার র্যাপারের শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি কি করছি উইড দিতে থাকছি। এখন দেখতেছি এই অংশটুকু ফাঁকা রয়ে গেছে, এটাকে আমি কি করছি, প্যারেন্টকে মার্জিন লেফট মাইনাস করছি। সো আমার এই কন্টেন্টটুকু আবার নতুন করে শুরু হয়েছে হচ্ছে এখান থেকে, যখন লেফট করেছি এখান থেকে শুরু হয়েছে। সো এই পোর্শনটুকু আবার যতটুকু আমি লেফট করেছি ততটুকু বাইরে চলে আসছে, লেফটের দিকে চলে আসছে, আবার উইড বাড়িয়েছি যতটুকু গেলে আমার লাস্ট পোর্শন লাস্ট পর্যন্ত যায়, ঠিক আছে। বিষয়টা বলতে গেলে এরকম যে আমি যখন কি করলাম, এটা হচ্ছে আমার প্যারেন্ট এন্ড এটা হচ্ছে আমার মূল কন্টেন্ট, আর এটা আমার র্যাপার, র্যাপার তো অবশ্যই এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটা আমার প্যারেন্ট, একে মার্জিন লেফট দেওয়াতে এই জায়গা অংশটুকু কি সে খালি পেয়েছে, এই প্যারেন্টকে আবার সেটা লেফট মাইনাস করাতে সে মাইনাস বাইরে চলে আসছে। এখন যখন সে বাইরে আসছে এটাকে নিয়ে এসে হয়তো বাইরে আসছে না, তো এই অংশটুকু কি বাইরে চলে আসছে না এখন? তো এই অংশটুকু এখান থেকে শুরু হলো, এটা আবার জিরো থেকে শুরু, দেন উইড বাড়ানোর পর যতটুকু গেলে আমার লাস্ট পোর্শনটা কি একদম শেষে শেষ হচ্ছে ততটুকু কি আমি গেলাম, জাস্ট উইডটা বাড়াই দিলাম, এই হচ্ছে বিষয়, এখানে সেন্টারিং এর বিষয়। যদি বা ইমেজটা ছোট বলে এখানে জায়গাটা অনেক বড় মনে হচ্ছে, অ্যাকচুয়ালি জায়গাটা এইটুকু পর্যন্ত, ইমেজটা আমি বড় করতেছি, ইমেজটাকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ইমেজ মিনিমাম উইথ 100%, তাহলে সে যত ছোট হোক না কেন মিনিমাম উইথ 100% হবে, এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইমেজের সাইজ বা ইমেজটা। এবার বাকি স্টাইলগুলা, বাকি স্টাইল হচ্ছে মার্জিন বটম, ইমেজের ইমেজের একটা তো ডিভ আছে তাই না, এম ইমেজ, সো এম ইমেজের মার্জিন বটম দিই আর এটাকে এম ইমেজ করি, ডট এম ইমেজ, মার্জিন বটম হচ্ছে 20, আর এখানে হচ্ছে কি আছে h3, তার মধ্যে স্প্যান, মেম্বারের সাথে আছে হচ্ছে h3 এবং তার মধ্যে স্প্যান, এবং স্প্যান হচ্ছে কি নিচে আছে। সো এখন যেহেতু h3 একটাই ট্যাগ সুতরাং পাশাপাশি আছে, আমি স্প্যানকে নিচে আনার জন্য ডিসপ্লে কি করলাম ব্লক করলাম, ডিসপ্লে ব্লক করলে কি সে তার প্যারেন্টের সমান ওয়েট দখল করবে। এখন দেখেন শুধুমাত্র স্প্যান ডিসপ্লে ব্লক অবস্থায় প্যারেন্টের সমান, প্যারেন্ট হচ্ছে ডিপটা মেম্বার ডিপ, সো ফাইন, আমি একে মেম্বারকে করলাম টেক্সট লাইন সেন্টার যাতে সেন্টার থাকে,
প্রত্যেকটা কন্টেন্ট সেন্টার, প্রত্যেকটা কন্টেন্ট অবশ্যই সেন্টার না, সুতরাং আমি শুধুমাত্র H3 কে সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এবার ফন্ট সাইজ বা বাকিগুলো দিয়ে দিই। 18 পিক্সেল, এটা হচ্ছে 14 পিক্সেল, কালার হচ্ছে 444। সেম কাজটা আমরা আগে কোথাও করেছি, 18 পিক্সেল 4 পিক্সেল কোথায় করেছি, এখানে একটা H3, অবশ্য আমরা 28 পিক্সেল করেছি। আচ্ছা আমি সমস্যা নেই, এখানে H3 দিলাম যেহেতু 18 পিক্সেল, কিন্তু ফন্ট ওয়েট হচ্ছে কি নরমাল, এখানে H3 স্প্যান দিলাম। আমার জাস্ট ফন্ট সাইজটা বাড়াইতে হবে, কমাইতে হবে। ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, একটা CSS কমাই ফেললাম, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, আর বাকিগুলো সেম। ওকে ফাইন, ওকে স্টাইলটা হয়ে গেল। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, এরিয়া, অ্যাবাউট আস এরিয়া, অ্যাবাউট আস এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল, ফাইন। এবার এটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, এই যে মেম্বার তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এন্ড অবশ্যই এখানে দেখেন চারপাশে একটা প্যাডিং আছে না, প্যাডিং প্যাডিং প্যাডিং। এখন এই প্যাডিং যদি আমি একবারে দিতে চাই, তাহলে আমাকে এই কন্টেন্ট গুলাকে কি করতে হবে, আলাদা করতে হবে। এখন যেহেতু আমার কন্টেন্ট আলাদা করা নাই, আমি যদি মেম্বারে প্যাডিং দিই তাহলে ইমেজ সহ প্যাডিং পাবে, ইমেজের চারপাশ সহ কি প্যাডিং পাবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে H3 এবং P, হ্যাঁ H3 এবং P, একে কি করব আমরা প্যাডিং দিব। আমি একে প্যাডিং দিব না, সরি, একে কি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালার এফ এফ এফ, এবং H3 এবং P। কি করা যায়, মার্জিন, মার্জিন দেওয়া যায় 10 পিক্সেল, ঠিক আছে, এভাবে দেওয়া যায়। সে কি করলো, চারপাশ থেকে মার্জিন নিয়ে কি করলো, চারপাশে খালি করলো। অ্যাকচুয়ালি যদি এভাবে করতে না চাই তাহলে আমাকে আরেকটা ডিপ বাড়াতে হবে, সেই ডিপে প্যাডিং দিতে হবে, ঠিক আছে, বিষয়টা এরকম। তো আমরা একসাথে দিয়ে দিলাম, সমস্যা নেই। এবার এর হোভার ইফেক্ট, আমরা খুব বেশি অ্যাডভান্স না, সমস্যা নেই। এনিওয়ে এবার আসি আমি কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট যেই পোর্শনটা সেটাতে। এখানে আমরা যেটা করেছিলাম মার্কআপ, যে চিন্তা করে করেছিলাম, আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, 50% 50%, দেন একটা লেফট একটা রাইট। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে এরিয়ার ক্লাসটা নিয়ে নিই, সবচাইতে বিরক্তিকর একটা বিষয় ক্লাস কপি করা, তাই না? প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল, এনিওয়ে। এরপর হচ্ছে সেকশন টাইটেল তো অটোমেটিকলি স্টাইল পেলো, এবং এখানে এখানে কিন্তু কি সেকশন টাইটেলের কালার হোয়াইট কালার, হোয়াইট কালার না, এই কালারটা চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এই সেকশনের জন্য। আমরা কিন্তু একই ডিভ নিয়েছি, একই ডিভ, সেকশন টাইটেল H1, সেকশন টাইটেল P। আমরা বলতে পারবো অবশ্যই কিরকম, এটা বিষয়টা আগে বলে ফেলি। ক্লাস নেস্টেড এর বিষয়, ক্লাস নেস্টেড আমরা কি করতে যাচ্ছি, পোর্টফোলিও বা সরি অ্যাবাউট আস এরিয়াতে যেই সেকশন টাইটেল H1 আছে তার কালার কি হবে, সাদা হবে। তো আমি যদি বলি যে সেকশন টাইটেল কোথায় আছে, এইটা, ঠিক আছে। সো পুরো সেকশন টাইটেলের কালার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এখানে, এই যে সেকশন টাইটেল। আমি যদি এটা বলি কি এরকম হয়, কালার হোয়াইট, কোথায়, অ্যাবাউট আস এরিয়া, অ্যাবাউট আস এরিয়ার মধ্যে যে সেকশন টাইটেল আছে কি তার কালার কি হবে, সাদা হবে, আর বাকিগুলো ওকে, ঠিক আছে।
এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে স্পেস, কিছু কিছু ক্ষেত্রে স্পেস হবে না, কিছু কিছু ক্ষেত্রে স্পেস, কোন ক্ষেত্রে স্পেস হবে কোন ক্ষেত্রে স্পেস হবে না একটু ডেসক্রাইব করি। যেমন এই ক্লাসে দুইজন, সাপোজ তিনজন, হ্যাঁ তিনজন সুমন আছে বা যে কোনো নাম, সেম নাম, ঠিক আছে। তো আমি যদি বলি যে সুমন এই কাজটা করেন, তাহলে তিনজনই তো কনফিউজ হয়ে যাবে কাকে বলছি। আমি যদি বলি যে অমুকের ছেলে সুমন বা অমুক আইডি সুমন, হ্যাঁ সে একজনই করবে। এখানে বিষয়টা এরকম যে ক্লাস নেস্টেড বিষয় বোঝার আগে আমাকে বুঝতে হবে যে চাইল্ড এবং প্যারেন্ট, আমরা চাইল্ড এবং প্যারেন্ট চিনি। আম, এটা সাপোজ এটা একটা ইউএল, এটা হচ্ছে প্যারেন্ট, এলআই হচ্ছে কি তার চাইল্ড, ঠিক আছে, এলআই হচ্ছে কি তার চাইল্ড। এখন আমি শুধুমাত্র এই সেম ডিজাইনটা আরেকটা জায়গায় আছে, এলআই হচ্ছে চাইল্ড, কিন্তু তাদের এরিয়ার প্যারেন্ট আলাদা, কি এরিয়ার ক্লাস আলাদা। এখন আমরা এই এলআই কে রিসিভ করার জন্য নর্মালি ইউএল এলআই করছি, তার এরিয়ার ক্লাস নিয়ে ইউএল এলআই করছি, এটারও সেম, যেহেতু সেম আমরা স্টাইল রেখে দিয়েছি হচ্ছে একটা ওয়েতে ইউএল জাস্ট এলআই, এভাবে স্টাইল করছি। এখন এই ইউএল এর কি করতে হচ্ছে, কালার চেঞ্জ করতে হচ্ছে, শুধুমাত্র কালার, কিন্তু এটা না, যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি সর্বজনীন ট্যাগ দিয়ে স্টাইল করেছি, দুইটাই পেয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি এর বাবার নাম ধরে, আই মিন এর বাবা হচ্ছে কি তার প্যারেন্ট, সরি এখানে যে ডিপটা আছে আর কি, তাকে যদি আগে দিয়ে দেই যে তার বাবার নাম হচ্ছে এম, দেন ইউএল এলআই, কালার হচ্ছে হোয়াইট, তাহলে কি সে এই স্টাইলটাই পাবে। এটাকে কি বলা হয়, নেস্টেড। এখন শুধু বাবা তো থাকলে হবে না, চাচাও থাকতে হবে, আঙ্কেলও থাকতে হবে, সবকিছু থাকতে হবে। তো সো ডাস্টারও থাকতে হবে, থাকা উচিত ছিল ডাস্টারটা, সেটাও কোথায় চলে গেছে। আচ্ছা যাক সমস্যা নেই, ডাস্টারও গেছে, ফাইন। অনেক এখন সাপোজ একই ডিপ, একই ডিপ, এবং এটার ক্লাস হচ্ছে এম প্লাস আরটা আছে হচ্ছে এন, দুইটা ক্লাস, অবশ্যই একই ডিপে দুইটা ক্লাস দেওয়া যায়। এটার ক্লাস হচ্ছে এম প্লাস এন, সেম ক্লাস, আরেকটা ক্লাস যুক্ত আছে এস সাপোজ। এখন এরা কি, এরা যেহেতু একই ডিপের ক্লাস, এরা বাই বাই, এবং এরা হচ্ছে এদের আঙ্কেল, ঠিক আছে। সো এখানে বিষয়টা হচ্ছে জেনারেশন গ্যাপের, ঠিক আছে। আমরা যখন এই দুইটাকে নেস্টেড করব, এই দুইটা ক্লাস একসাথে লিখবো, তখন তাদের মধ্যে কোনো স্পেস হবে না, কারণ তারা বাই বাই, তাদের কোনো জেনারেশন গ্যাপ নাই, ঠিক আছে। এরপর চাইল্ড যখন চলে আসতেছে, তাদের মধ্যে কি একটা জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে একটা গ্যাপ জেনারেশন, দেন আমি ইউএলএল। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেশন নিয়ে, হ্যাঁ, প্যারেন্ট এবং চাইল্ড, ব্যাপারটা বুঝতে পারছেন। যখন একই ক্লাসে দুইটা ক্লাস, সরি একই ডিপে দুইটা ক্লাসকে আমি নেস্টেড করব, তাদের মধ্যে কোনো স্পেস থাকবে না। যখন চাইল্ডে চলে যাব নেস্টেড করার জন্য, তাদের মধ্যে কি স্পেস থাকবে। এ হচ্ছে বিষয়, নর্মাল বিষয়টা। এনিওয়ে এই বিষয়টা এখন যেহেতু একই একই ডিপে অনেকগুলো ক্লাস আসে নাই, এখন বুঝতে পারবেন না। যখন আমরা কোনো প্লাগইন নিয়ে কাজ করব, jQuery নিয়ে, তখন jQuery তো একই ডিপের সাথে অনেকগুলো ক্লাস যুক্ত করে দিবে। যদিও বা আমরা মার্কআপ করবো একটা দিয়ে, সে যুক্ত করবে আরো 10টা। তো এগুলো নিয়ে যখন কাজ করতে হবে, স্টাইল করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তখন আমরা দেখবো। এনিওয়ে আমরা ক্লাস নেস্টেডের ব্যাপারটা মোটামুটি বুঝলাম, বুঝছেন তো না? কেউ কারো কোনো সারা শব্দ নাই সেজন্য ভালো করে বোঝেন নাই, থাক তাহলে আজকে বুঝাবো, আর বুঝাবো। ওকে ফাইন, এটা অ্যাকচুয়ালি বিষয়টা প্র্যাকটিক্যালি যখন করবো তখন বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এখন যেহেতু এই মুহূর্তে কোনো কাজে প্র্যাকটিক্যালি এইভাবে নাই, আমি এখন দেখাতে চাচ্ছি না। আর ফাইন, সমস্যা নেই, বিষয়টা আমরা পরে বুঝছি। আচ্ছা একটা বিষয় তো অন্তত দেখা যেতে পারে যে উইথাউট জেনারেশন গ্যাপ, আই মিন এটা সেম, এই বিষয়টা বোঝাই দিতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা এরিয়াতে সেম একটা টাইটেল আছে, তাই না? আমরা যেটা করেছি, একই ক্লাস দিয়েছি, একই ক্লাসের ডিভে সেকশন টাইটেল নামে একটা ডিভ, তার মধ্যে H1 এবং তার মধ্যে পি, ঠিক আছে। এটা করার কারণ হচ্ছে প্রত্যেকটা এরিয়াতে যে সেকশন টাইটেলটা আছে তাদের ফন্ট সাইজ, ফন্ট ওয়েট সবগুলো সেম। সুতরাং আমি যদি একই ক্লাস দিয়ে করি, তাহলে আমাকে স্টাইল বারবার লিখতে হবে না, ঠিক আছে। সো আমি লিখলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু
স্টাইলে একটা ওয়ে মানে একটা পোর্শনে অ্যাবাউট আস পোর্শনে এসে দেখা গেল যে তাদের কালার চেঞ্জ হয়ে গেছে, আর বাকি সব ঠিক আছে, শুধুমাত্র কালারটা চেঞ্জ। এই ক্ষেত্রে কি করতে হচ্ছে, এই ক্ষেত্রে শুধুমাত্র আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাবাউট আস এরিয়া, যেহেতু এটার নাম হচ্ছে কি অ্যাবাউট আস এরিয়া, তাদের প্যারেন্ট, কার প্যারেন্ট, সেকশন টাইটেলের প্যারেন্ট হচ্ছে র্যাপার, র্যাপারের প্যারেন্ট হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে অ্যাবাউট আস এরিয়া। তো আমি বললাম অ্যাবাউট আস এরিয়া ডট, সরি ডট অ্যাবাউট আস এরিয়া স্পেস সেকশন টাইটেল। তার মানে কি অ্যাবাউট আস এরিয়াতে যেই সেকশন টাইটেলটা আছে, ঠিক আছে, তার কালার কি হবে, হোয়াইট হবে, ঠিক আছে, জাস্ট অ্যাবাউট আস এরিয়া স্পেস সেকশন টাইটেল, তার কালার কি, হোয়াইট। ওকে ফাইন, এ হলো অ্যাকচুয়ালি নেস্টেড, ঠিক আছে। এনিওয়ে আমরা এই পোর্শনে চলে আসি। এই পোর্শনে আমরা কন্ট্যাক্ট নামে একটা ডিপ করেছি, যেটা হচ্ছে প্যারেন্ট ডিপ দেন কন্ট্যাক্ট ফ্রম কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমি দুইটা ক্লাসগুলো নিয়ে নিই। সরি, কন্ট্যাক্ট ফ্রম, প্রথমে হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফ্রম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, এবং দুইটারই কিছু সেম স্টাইল করব, সুতরাং আমি দুইটাকে একসাথে নিয়ে নিই। কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি একই স্টাইল দুইটাতে দিব, সেজন্য হচ্ছে কি কমা দিয়ে দুইটা ক্লাস একসাথে নিলাম, এরপরে স্টাইল করছি ওয়েট 50%, এই একই স্টাইল দুইটাতে। এরপর দেখেন যে মাঝখানে হচ্ছে কি, মাঝখানে প্রায় 30 পিক্সেল খালি জায়গা আছে, তাই না? তো 30 পিক্সেল যেহেতু খালি জায়গা আছে, আমরা এই মার্জিন ল্যাব দেই, মার্জিন ল্যাব 30 পিক্সেল, এবং তার প্যারেন্টকে সেটা মাইনাস করে ফেলি, এখন দেখা যাক কি হয়, -30 পিক্সেল। এখন দেখেন যে আরো 30 পিক্সেল, অ্যাকচুয়ালি 50% এর মধ্যে কিন্তু 50% 50% 100% হয়ে গেছে, সেখানে 30 পিক্সেল কোথেকে আসবে, সেজন্য নিচে নেমে আসছে। তো আমাকে যেটা করতে হবে যে এই পার্সেন্টেজটা কমাতে হবে, 49, 48, 46, তাহলে অনেক বেশি, অ্যাকচুয়ালি অনেক হয়ে যায়। আমরা দুইটা ভাগ করি, আমাদের র্যাপারের কত ওয়েট ছিল, 960, তো 960 যেহেতু ওয়েট কত হয়, 480 না, 480 হয়, আচ্ছা হ্যাঁ 480, এ হলো। এরপর 30 পিক্সেল আমি কি করেছি, মাইনাস করেছি, এবং 30 পিক্সেল মাইনাস অ্যাকচুয়ালি, ওকে ফাইন, এইটুকু 15 পিক্সেল 15 পিক্সেল 30 পিক্সেল। এনিওয়ে এই হলো আমার স্টাইল, কপি, -30 পিক্সেল 30 পিক্সেল, ওকে ফাইন। এরপর আসি আমার ফর্ম, ফর্মে কি আছে, এই ফর্মটা স্টাইল করব। এই ফর্মে কি কি আছে, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, টেক্সট এরিয়া, তারপর হচ্ছে একটা সাবমিট। সো এটাকে রিসিভ করার জন্য, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদাকে যদি রিসিভ করা লাগে, যেমন অবশ্যই আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করতে হবে, রিসিভ করতে হবে। একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ইমেল। নেমটা হচ্ছে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, আরটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল, আরটা হচ্ছে টেক্সট এরিয়া, এন্ড দেন এটা হচ্ছে সাবমিট। তো প্রত্যেকটাকে আলাদা করে সিলেক্ট করার জন্য আমরা যেহেতু কোনো ক্লাস দেই নাই, আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু CSS3 দিয়ে কি করা যায়, সিলেক্ট করা যায়। তো কিভাবে লিখতে হবে, আমি শুধুমাত্র কি করতে চাচ্ছি, ইনপুট টাইপ টেক্সটটাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি ইনপুট দিলাম, দেন থার্ড ব্র্যাকেট লিখতে হবে হচ্ছে টাইপ, টাইপ টেক্সট। এটা কাকে সিলেক্ট করবে, শুধুমাত্র ইনপুট টাইপ টেক্সট যেটা আছে, শুধুমাত্র এই অংশটুকুকে সিলেক্ট করবে। তারপর আমি সিলেক্ট করবো হচ্ছে ইনপুট টাইপ ইমেল, তারপর হচ্ছে টেক্সট এরিয়া, তারপর হচ্ছে কি বাকিগুলো সাবমিট। তো আমি নিলাম হচ্ছে ইনপুট টাইপ
ইমেল, ইনপুট টাইপ সাবমিট, আরটা আছে নরমালি টেক্সট এরিয়া। এটা হচ্ছে পুরোটাই টেক্সট এরিয়া। এবার টেক্সট এরিয়ার ওয়েট হচ্ছে 100%, ওয়েট হচ্ছে 100%। ওকে, আর সাবমিটের স্টাইলটা করে ফেলি। তার ফ্লোট রাইট এভাবে হয় না। এখন ফ্লোট রাইট হলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে? আপাতত কোনো সমস্যা হচ্ছে না। দেখেন ফর্মের মধ্যে কিন্তু ফর্মের বাইরে শো করছে, যদি বা আমাদের এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না, তারপরে এটা কি ফর্মের বাইরে চলে আসছে কিন্তু। তো আমরা এটা এভাবেই থাক, আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রাক্ট ফ্রম টেক্সট অ্যালাইন রাইট করতে পারি, এবং এটাকে আর দরকার নেই ফ্লোট রাইট। তখন কি হয়, সবগুলো কি রাইট থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা রাইট থেকে শুরু হয়েছে। এরপর আমি বাকি স্টাইল দিয়ে উইড দিলাম, এগুলো সাজালে অটোমেটিকলি কি সেজে যাবে। তো আমি একটু কালার টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার থাকবে না, যেহেতু ডিফল্ট ভাবে ইনপুট টাইপ সবগুলোরই কি ডিফল্ট ভাবে একটা বর্ডার থাকে, নরমালি এই বর্ডারটা থাকবে না। আর হচ্ছে প্যাডিং 6 পিক্সেল 10 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হচ্ছে কি হোয়াইট, এবং এটা হচ্ছে আমার সাবমিট বাটন, এবং সাবমিট বাটনের মার্জিন টপ 20 পিক্সেল। ওকে, এবার আসি ইনপুট টাইপ টেক্সট এবং ইনপুট টাইপ ইমেলে। তো এটা করার আগে দুইটার যেহেতু কিছুটা সেম স্টাইল আমাকে দেওয়া লাগবে, সেহেতু দুইটাকে আলাদা একসাথে করে ফেলি। একটা হচ্ছে প্যাডিং 10 পিক্সেল, তারপর হচ্ছে বর্ডার কালার, এটা আই মিন বর্ডার 1 পিক্সেল সলিড, এবং এটা সব জায়গায় আছে, টেক্সট এরিয়াতেও আছে। আমি টেক্সট এরিয়াটাও নিয়ে আসি, কমা কন্ট্যাক্ট টেক্সট এরিয়া প্যাডিং। ওকে ফাইন। এবার এটার অবশ্য মার্জিন বটম হবে, মার্জিন বটম 15 পিক্সেল, আর এটা আর লাগবে না, মার্জিন টপ দিলাম না, কারণ টেক্সট এরিয়া মার্জিন বটম 15 পিক্সেল পাচ্ছে, এটার আর টপ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার দেখি যে কি হচ্ছে। আমি ইনপুট টাইপ টেক্সট শুধুমাত্র ইমেলের মার্জিন লেফট দিলে হবে। কি হবে? শুধুমাত্র ইমেলের মার্জিন লেফট। এখানে দেখেন আমার 100% এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমার কন্ট্যাক্ট ফর্ম, এটা হচ্ছে 50% রিডের মধ্যে আছে, এবং শুধুমাত্র ইমেলের মার্জিন লেফট দিব, এবং ইমেল এবং ইনপুট বক্স দুইটাকে আমি সমান রাখতে চাচ্ছি, দুইটাকে কি সমান রাখতে চাচ্ছি। সো শুধুমাত্র ইমেলের মার্জিন লেফট দিয়ে নেই আগে। ইমেলের মার্জিন লেফট আমি দিলাম 15 পিক্সেল। ঠিক আছে, মার্জিন লেফট 15 পিক্সেল খালি। এবার আসি উইডে, উইড কত হবে? 45%, অনেক বেশি। এখানে আমাকে কি করতে হবে? আমরা ভাগ করে দিই 25। আমার এই জায়গায় টেক্সট ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি টেক্সট এরিয়াটা বাইরে চলে গেছে, দ্যাটস মনে হচ্ছে কি আমার কি এটা বড়, এরিয়াটা বড় মনে হচ্ছে। এনিওয়ে, আমরা আরেকটা কাজ শর্ট ওয়ে, আমরা মার্জিন লেফট দিব না, and this one will be 50%, পিক্সেল দিব না, মার্জিন লেফট লাগবে না, শুধুমাত্র কন্ট্রাক্ট ফর্ম যেখানে আছে তাকে যেটা করবো সেটা হচ্ছে প্যাডিং 30 পিক্সেল, বক্স সাইজিং
border box. Okay. প্যাডিং কাজ করছে না, ফর্ম কাজ করছে না। এনিওয়ে আর কি আছে? প্লেস হোল্ডারকে অফকোর্স দেওয়া যায়। নর্মালি আপনি যে কালারটা দেবেন সেটা হচ্ছে নর্মালি প্লেস হোল্ডার পেয়ে যাবেন। সাপোজ এখানে কি কালার আছে? 444 মেবি, অথবা 999। তো আমি যেহেতু এই যে এখানে জাস্ট কালার দেন, এটা প্লেস হোল্ডারও পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি আলাদা স্টাইল আলাদা কোনো কালার হয় প্লেস হোল্ডারকে নির্দিষ্ট করে, সেটা তাহলে ওই যে আমরা যেভাবে টেক্সট টাইপটাকে সিলেক্ট করেছি সেভাবে প্লেস হোল্ডারকেও সিলেক্ট করা সম্ভব, ঠিক আছে। আই হোপ দ্যাট, আমি কখনো এক্সপেরিমেন্ট করে দেখি নাই, তবে একবার করেছিলাম, আমার হয়েছে। সো আই হোপ হবে। এনিওয়ে এটা হচ্ছে এক্সপেরিমেন্টের বিষয়। আহ, কি বলতেছিলাম এখানে, এই যে আচ্ছা এই কাজটা করি। এই কাজটার জন্য আমরা অনেকগুলা পি এর ক্লাস নিয়েছি। পি অ্যাড্রেস, তারপর পি ফোন। তো আমি অ্যাড্রেস গুলো নেই। কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে কি আছে? একটা পি ক্লাস অ্যাড্রেস আছে। আচ্ছা, আমি অনলি একটাতে শুধুমাত্র ফন্ট অসাম ব্যাকগ্রাউন্ডে ইউজ করা দেখাবো। অনলি একটাতে কিভাবে অ্যাকচুয়ালি পি এর ফন্ট অসাম ইউজ করা যায় বিফোর আফটার দিয়ে। পজিশন রিলেটিভ, আমি পি কে কি করেছি? পজিশন রিলেটিভ অ্যান্ড পি এর একটা বিফোর করতে হবে। বিফোর অবশ্যই ফন্ট অসাম যদি সিএসএস এর মাধ্যমে আনতে হয় তাহলে বিফোর দিয়ে আনতে হবে, আফটার দিয়ে হবে না, ঠিক আছে। কারণ ফন্ট অসামের কন্টেন্ট বিফোর দিয়ে আসতেছে। কন্টেন্ট, এবার আমি যে আইকনটা আনতে চাচ্ছি তার ইউনিকোডটা নিয়ে আসবো। কোন আইকনটা চাচ্ছি সেটা হচ্ছে ম্যাপ মার্কার। তো আমি এখান থেকে সার্চ করলাম ম্যাপ মার্কার, এ হচ্ছে আমার সেই আইকনটা, এবং এই আইকনে ক্লিক করলে দেখবেন এর একটা ইউনিকোড আছে। ইউনিকোড, এই ইউনিকোডটা আমার কন্টেন্টের মধ্যে দিব ব্যাক স্ল্যাশ দিয়ে, ব্যাক স্ল্যাশ দেন কন্টেন্টের মধ্যে কি লিখলাম? আমার সেই ইউনিকোডটা। এরপর অবশ্যই আমাকে ফন্ট ফ্যামিলি লিখতে হবে। ফন্ট ফ্যামিলি কি? আমি কোন ফন্ট ইউজ করতেছি? ফন্ট অসম। এবার দেখি যে আমার অ্যাকচুয়ালি আসে কিনা। কিছু আসছে? কিছু আসে নাই। কারণ কি? কি অ্যাড্রেস বিফোর কন্টেন্ট। আচ্ছা আমি একটা কালার দেই। না, ডিসপ্লে, আমি একটা কালার দিই, আসে কিনা? কিছু আসে নাই। এবং এখানে কি দেখেন, এখানে আমার বিফোর আফটার একদম পাচ্ছে না। বিফোর আফটার কাজ করছে? এখানে কোনোটাই পাচ্ছে না। কেন পাচ্ছে না? পি অ্যাড্রেস বিফোর, এভরিথিং ইজ ওকে নাও। আমার বিফোরটা এখানে কাজ করছে না, অথবা হ্যাঁ, ও শিট, ও শিট, রাইট। তাহলে এখানে অ্যাড্রেস ঠিক আছে, এতক্ষণ চোখে পড়ছিল। যাক, ফাইন। এনিওয়ে এই এখন কি করলাম, আমরা একটা কন্টেন্টের মাধ্যমে বিফোরে নিয়ে আসছি। এরপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্যাডিং, প্যাডিং দিয়ে এই যে পিকে কি করব, প্যাডিং লেফট। প্যাডিং লেফট কি আমার বিফোরে পেয়ে যাচ্ছে না? আমি এবার বিফোর কে করি মার্জিন রাইট, কি হয়? মার্জিন রাইট পেয়েছে? পেয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় যে আমার টেক্সট সবসময় কি থাকবে,
একটা টেক্সট অ্যালাইনটা ঠিক থাকবে, এই যে অ্যালাইনটা। তো এই অ্যালাইনটা ঠিক রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে হয় স্প্যান করতে হবে, না হয় স্প্যানের অ্যাকচুয়ালি স্প্যানই করা বেটার। স্প্যান বলতে এটা সম্পূর্ণটাকে একটা স্প্যানের মধ্যে আমি নিয়ে এটাকে সম্পূর্ণ একটা কি করে দেওয়া, প্যাডিং দিয়ে দেওয়া, তাহলে সে অ্যালাইন ঠিক রাখবে। কারণ এখানে আমার কন্টেন্ট যেখানে শেষ, আমি যেহেতু আমার শুধুমাত্র বিফোরটা হচ্ছে এইটুকু, এবং এটার অংশ শেষ, আমি মার্জিন রাইট এইটুকু পেয়েছে, কিন্তু এর নিচের অংশটা পুরোটা খালি পড়ে আছে, যার কারণে এই টেক্সটটা এখানে শেষ হয়ে পরের টেক্সটটা কি এখান থেকে শুরু হচ্ছে, কি পরের টেক্সটটা এখান থেকে শুরু হচ্ছে। তো আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে স্প্যান, ঠিক আছে। এবার আমি যখন এই স্প্যানটা হচ্ছে কি শুধুমাত্র টেক্সট, এবং আমি যখন স্প্যানকে কি করব, অ্যাড্রেস স্প্যান, সাপোজ প্যাডিং লেফট 1 পিক্সেল, স্প্যান কি পাচ্ছে, প্যাডিং পাচ্ছে, পাচ্ছে ঠিকই, কিন্তু আমার কন্টেন্ট প্যাডিং এর মধ্যে চলে যাচ্ছে। এখন ঠিক আছে, ইনলাইন ব্লক যখন দিলাম কি হচ্ছে, সে কাজ করতেছে, আমার প্যাডিং কাজ করতেছে। এরপর আপনি বিফোর কে কাজ করতে পারবেন যা করার ইচ্ছা, যেমন পজিশন অ্যাবসলিউট, সে কি সাথে সাথে উপরে চলে আসছে। এখানে নর্মালি বলে দেওয়া উচিত টপ থেকে 0 যাতে লেফট থেকে 0 থাকে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার আমার টেক্সটটা কি, অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, ট্যাক্স ইন্ডেন্ট দিয়ে যাওয়া যাবে, ইন্ডেন্ট দিয়ে গেলেও হয়, এটাও ঠিক আছে। ফাইন, আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, যেটা বলছিলেন ইন্ডেন্ট দিয়ে করা। ওকে, আমরা স্প্যানটা নিয়ে আসিনি। স্প্যান প্যাডিং লেফট 15 পিক্সেল ডিসপ্লে লাইন বার। আচ্ছা, ম্যাপ ওয়াট, যদি কপি। আচ্ছা, এবার ট্যাক্স ইন্ডেন্টের বিষয়টা বলি। ট্যাক্স ইন্ডেন্টের বিষয়টা এরকম যে আমি যখন স্প্যান, আমি স্প্যান বাদ দিলাম, কিছুই বাদ, সবকিছু বাদ। আমি নর্মালি যেটা করবো সেটা হচ্ছে পি কে প্যাডিং লেফট দিব, প্যাডিং লেফট সাপোজ 15 পিক্সেল, ঠিক আছে। এখন এখানে কিন্তু কাজ করতেছে কেন জানেন, আমার এই পিটা ভাসমান অবস্থায় আছে, ঠিক আছে। এই অবস্থায় এটাও হয়। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটাকে ট্যাক্স ইন্ডেন্ট দিয়ে দেওয়া, কিন্তু এটা ট্যাক্স ইন্ডেন্ট দিলে ম্যাবে উচিত, এটা উচিত হবে না, কারণ তখন পুরোটাকে আমার মার্জিন ল্যাব দিয়ে আবার বাইরে আনতে হবে, সে মাইনাস হচ্ছে না, প্লাস হচ্ছে না, লেফট 0 টপ 0, কাজ করতেছে, করতেছে না। আরেকটা ওয়ে করা যেতে পারে, সেটা হচ্ছে এটাকে করে আমি স্প্যানকে ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক করে দেই, এই অবস্থায় আছে। এবার পি কে ট্যাক্স ইন্ডেন্ট দেই, সরি টেক্সট ইন্ডেন্ট, কাজ করছে এখানে। আর নর্মালি বিষয় হচ্ছে এটা, আমি স্পেন ছাড়া একটা কাজ করতে পারি, স্পেন ছাড়া, সেটা হচ্ছে নর্মালি যখন পি কে কি করব, আমি নর্মালি যখন পি কে প্যাডিং লেফট দিব, যেহেতু আমাকে এটাকে কি অ্যাবসলিউট করাই লাগবে, পি কে প্যাডিং লেফট দিলে তখন পাবে প্যাডিং লেফট 15 পিক্সেল, তখন পাওয়ার কারণটা কি বলেন তো, কারণ বিফোরে কোনো কিছুই নাই, যেটা আছে সেটা হচ্ছে ভাসমান অবস্থায়। তো এর পরে আমার কি প্যাডিংটা কাজ করতেছে, ঠিক আছে। যাই হোক, দুইটা ওয়ে, তিনটা ওয়ে, প্রায় তিনটা ওয়ে দেখলাম, আমি একটা করলাম, আর বাকিটা আপনারা, বাকিটা তো সহজ, বাকিটা নর্মালি পি এনে দিলেই হবে, কারণ এখানে অনেকগুলো লাইন নাই, ঠিক আছে। জাস্ট নর্মালি বিফোর এনে দিলেই হবে, বিফোর আর মার্জিন রাইট, ফাইন। সো আর কি আছে, আজকে এই পর্যন্ত।